প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং ক্লাস 11-এ বায়োলজি নিয়ে ভর্তি হবে, অর্থাৎ বায়োসায়েন্স নিয়ে ভর্তি হবে বা বায়োলজি সাবজেক্ট যাদের থাকবে, তাদের জন্য আমি শান্তনু স্যার আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এটি হচ্ছে তোমাদের বায়োমলিকুলস বা জৈব অনুসমূহ, এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ চ্যাপ্টার 9 থেকে আজকে যে বিষয় নিয়ে আমি তোমাদের আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে প্রোটিন। কেমনভাবে প্রোটিন কাকে বলে, কেমনভাবে প্রোটিন অণু গঠিত হয়, এটা সম্বন্ধে আজকে জানব। প্রথমেই আমাদের প্রোটিনের একটি সহজ সংজ্ঞা মাধ্যমে আমরা জেনে নিই প্রোটিন কাকে বলে। দেখো, প্রোটিন কী নিয়ে গঠিত? প্রোটিনের মধ্যে কি কি থাকে? কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, নাইট্রোজেন। এইগুলো এর সমন্বয়ে গঠিত হয়। এর সমন্বয়ে গঠিত অ্যামাইনো অ্যাসিড। এর মধ্যে প্রোটিনের যে প্রোটিনের মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোটিনের এই অ্যামাইনো অ্যাসিডের এটা সংজ্ঞাটা লিখি। অ্যামাইনো অ্যাসিডের মনোমার কি? মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের যে গঠনগত একক। প্রোটিনের গঠনগত এককের নাম অ্যামাইনো অ্যাসিড। তাই অ্যামাইনো অ্যাসিডের মনোমারগুলি পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে যে জটিল জৈব যৌগ গঠন করে। তাকে প্রোটিন বলে। তাহলে প্রোটিন কাকে বলে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম যে অ্যামাইনো অ্যাসিডের মনোমার পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে একটা জটিল জৈব যৌগ গঠন করবে, তাকেই প্রোটিন বলছি। তাহলে প্রথমে আমাদের জেনে নিতে হবে যে অ্যামাইনো অ্যাসিডটা কি। অ্যামাইনো অ্যাসিড আমরা যখন জানব, তার আগে অ্যামাইনো অ্যাসিডের একটি সংকেত আমরা দেখে নিই। দেখো, অ্যামাইনো অ্যাসিডের সংকেত হচ্ছে, তোমরা এটা পড়েছো যে অ্যামাইনো অ্যাসিডের সংকেত, তোমরা এটা ক্লাস 9-এ পড়েছো। দেখো, এখানে এটাকে এর কেন্দ্রে কি থাকে? কেন্দ্রে একটি আলফা কার্বন পরমাণু থাকে এবং তার একদিকে থাকে অ্যামাইনো গ্রুপ, আর একদিকে থাকে কার্বক্সিল গ্রুপ, একদিকে থাকে হাইড্রোজেন পরমাণু, আর একদিকে থাকে আর গ্রুপ, যাকে পার্শ্বীয় শৃঙ্খল বলে। একে কি বলে? পার্শ্বীয় শৃঙ্খল বলে। তাহলে আমরা দেখলাম যে অ্যামাইনো অ্যাসিডের যে সংকেত, সেই সংকেতটা আমরা দেখলাম। এটা সি হচ্ছে একটি আলফা কার্বন পরমাণু, যাকে বেষ্টন করে বা ঘিরে থাকে এটা হচ্ছে অ্যামাইনো মূলক, এটি হচ্ছে কার্বক্সিল মূলক, একটি হাইড্রোজেন পরমাণু, একটি পার্শ্বীয় শৃঙ্খল। এই পার্শ্বীয় শৃঙ্খলের পরিবর্তন অনুযায়ী বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের নামকরণ হয়। যেমন এই অ্যামাইনো অ্যাসিডের যদি আর পরিবর্তন হয়, আমি এই অ্যামাইনো অ্যাসিডের আর পরিবর্তন করে যদি এখানে এইচ লিখি, তাহলে যে অ্যামাইনো অ্যাসিডটি গঠিত হবে তার নাম হচ্ছে গ্লাইসিন। ঠিক একইভাবে এই এইচ এর পরিবর্তন করে আর এর পরিবর্তে আমি এইচ লিখেছি, এবং ঠিক একইভাবে যদি CH3 লেখা হয়, তাহলে যে অ্যামাইনো অ্যাসিডটি গঠিত হবে
তার নাম হচ্ছে অ্যালানিন। অ্যালানিন। ঠিক একইভাবে আবার যদি এই আর এর পরিবর্তে CH2OH লেখা হয়, তাহলে যে অ্যামাইনো অ্যাসিডটি গঠিত হবে সেটি হচ্ছে সেরিন। অর্থাৎ এইভাবে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড গঠিত হয়। 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড প্রোটিন থেকে পাওয়া গেছে, এবং মানবদেহে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডের যে প্রয়োজন, অত্যাবশ্যকীয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, সেই অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 8টি, এবং অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, অর্থাৎ সেগুলি কিন্তু আমাদের দেহে তৈরি হয়। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড তো 2 প্রকার। একটা হচ্ছে আমাদের দেহে যেটা প্রয়োজন, আমাদের দেহে যেটা সংশ্লেষিত হয় না, তাকে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড এইগুলি আমাদের দেহে সংশ্লেষিত হয় না, খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়। কেমন? এগুলো হচ্ছে, যেমন হচ্ছে লয় আকার দিয়ে শুরু করবে, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, কেমন, ফিনাইল অ্যালানিন, থ্রিওনিন, ভ্যালিন, মিথিওনিন এবং ট্রিপ্টোফ্যান। 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, ফিনাইল অ্যালানিন, থ্রিওনিন, ভ্যালিন, মিথিওনিন এবং ট্রিপ্টোফ্যান, এটা হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এগুলি কিন্তু আমাদের দেহের গঠনের জন্য খুব প্রয়োজন, কিন্তু দেহের মধ্যে সংশ্লেষিত হয় না, খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়। আর এক প্রকার অ্যামাইনো অ্যাসিড আছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আমি তোমাদের একটু আগে যেটা বললাম, একটা হচ্ছে গ্লাইসিন, অনেকগুলো আছে, আমি দুটো তিনটে লিখে দিচ্ছি, গ্লাইসিন, সেরিন, অ্যালানিন, এই যে তিনটে লিখেছি আমি, এগুলো হচ্ছে অপরিহার্য। অর্থাৎ এগুলো কিন্তু আমাদের দেহের মধ্যে সংশ্লেষিত হয়, খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয় না, তাই এদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলে। আমরা অ্যামাইনো অ্যাসিড কাকে বলে এবার আমরা দেখব। আমরা দেখলাম যে অ্যামাইনো অ্যাসিড কাকে বলে। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একটা জৈব অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কি? একটা জৈব অ্যাসিড, কেমন, বা জৈব অম্লধর্মী, তাই একে জৈব অ্যাসিড বলে। এবং এর মধ্যে কি থাকবে? এর মধ্যে অ্যামাইনোমূলক, এই গ্রুপটা থাকবে, অ্যামাইনোমূলক থাকবে। আর কি থাকবে? আর কার্বক্সিল মূলক থাকে। দেখো এই দুটো মূলক থাকবে, তাহলে এটা একটা জৈব অ্যাসিড যা অ্যামাইনোমূলক, কার্বক্সিল মূলক নিয়ে গঠিত হয় এবং প্রোটিনের গঠনগত একক হিসাবে কাজ করে। প্রোটিনের গঠনগত একক, প্রোটিনের গঠনগত একক রূপে কাজ করে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একটি জৈব অম্ল যা অ্যামাইনোমূলক, কার্বক্সিল মূলক নিয়ে গঠিত এবং যার থেকে প্রোটিন গঠিত হয়। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম অ্যামাইনো অ্যাসিড কি। একটু আগে আমি সংকেত দেখিয়েছি। এইবার আমরা জানবো
কিভাবে অ্যামাইনো অ্যাসিডগুলি যুক্ত হয়ে প্রোটিন গঠিত হয়। এবার আমরা প্রোটিন গঠন, প্রোটিনের যে গঠন, কিভাবে প্রোটিন গঠিত হয় সেই বিষয়গুলো দেখব। প্রোটিন কিভাবে গঠিত হয় ভালো করে দেখলে এখানে বুঝতে পারবে কিভাবে গঠিত হয়। প্রোটিন কিভাবে গঠিত হয় আমরা এটাই বিষয়টা একবার দেখি যে প্রোটিন কিভাবে গঠিত হয়। অ্যামাইনো অ্যাসিডের আমি তোমাদের একটু আগে বললাম অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় পেপটাইড বন্ধনী দ্বারা। আমরা অ্যামাইনো অ্যাসিডগুলি লিখি তাহলে বুঝতে পারবো। এই একটা অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিড নিচ্ছি, দেখো একটা অ্যামাইনো অ্যাসিড সংকেত যেভাবে লিখেছি সেইভাবে লিখলাম। এর সঙ্গে আর একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত করব। এখানে দ্বিতীয় অ্যামাইনো অ্যাসিড মানে R2 দিচ্ছি, আর একটা অ্যামাইনো অ্যাসিড লিখব। আমরা তিনটে অ্যামাইনো অ্যাসিড নিচ্ছি। আমি এখানে H, এখানে CH3, এখানে CH2OH লিখতে পারতাম, কিন্তু আমি ওটা না লিখে খুব সহজভাবে দেখছি। দেখো এখান থেকে এই পর্যন্ত একটা অ্যামাইনো অ্যাসিড, এখান থেকে এই পর্যন্ত একটা অ্যামাইনো অ্যাসিড, আমরা তিনটে অ্যামাইনো অ্যাসিড যুক্ত করব। কিভাবে যুক্ত হচ্ছে বিষয়টা আমরা লক্ষ্য করি। দেখো এই অ্যামাইনো অ্যাসিডের কিভাবে যুক্ত হয়, যুক্ত হবে সেটা কিভাবে দেখো আমরা এটা দেখাই তাহলে বুঝতে পারবে। দেখো আমি এটাকে এইভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। এবার দেখো এই কার্বক্সিল গ্রুপের OH, কার্বক্সিল গ্রুপের OH এর সঙ্গে পরবর্তী অ্যামাইনো অ্যাসিড, একটি অ্যামাইনো অ্যাসিডে এই কার্বক্সিল গ্রুপের OH এর সঙ্গে, দেখো OH আলাদা করে দিয়েছি, OH এর সঙ্গে পরবর্তী অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো মূলক H2N হচ্ছে অ্যামাইনো মূলকের H, তার মানে এটাকে আমি এইভাবে লিখতে পারি, এটাকে আমি এইভাবে লিখতে পারি। অর্থাৎ দেখো কার্বক্সিল মূলকের OH এর সঙ্গে অ্যামাইনো মূলকের কে যুক্ত হলো, হাইড্রোজেন যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে একটা বন্ড তৈরি করছে, যে বন্ড তৈরি করলো আর জল অপসারিত হলো। কেমন? ঠিক, তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা এগিয়ে যাই। এইখানে দেখো যেমন আছে তেমন লিখছি আমরা। আচ্ছা, এটাও আমি এইভাবে লিখতে পারি। কিভাবে লিখলাম দেখো, সি ডবল বন্ড OH কে আলাদা করে দিলাম, কারণ OH এর সঙ্গে পরবর্তী অ্যামাইনো মূলকের হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে হাইড্রোজেন যদি চলে যায় তাহলে কি হবে, দেখো এটাকে এইভাবে লিখতে পারি, হাইড্রোজেনের সঙ্গে OH এর এই যুক্ত হবে, এটা যুক্ত হচ্ছে। অর্থাৎ কার্বক্সিল মূলকের OH এর সঙ্গে অ্যামাইনো মূলকের হাইড্রোজেন যুক্ত হলো এবং যুক্ত হয়ে এখানে কিন্তু জল তৈরি হলো। এখানে দেখো একটা বন্ড তৈরি হচ্ছে, এই বন্ডটাই হচ্ছে পেপটাইড বন্ড। এখানে একটা বন্ড তৈরি হয়েছে, তার মানে এটাকে আমরা লিখেছি। এবার দেখো এখানে যেমন আছে তেমন আমরা লিখছি। কেমন? এখানে দেখো এই যে আমরা, তাহলে দেখো এই যে বন্ডটা তৈরি হয়েছে, এই বন্ডটার নাম পেপটাইড বন্ড। এবার দেখো পরবর্তী ধাপে, দেখো আমি পরবর্তী ধাপে এটাকে এগিয়ে নিয়ে যাই। R1 যেমন ছিল এইটা। এবার দেখো জল তো অপসারিত হয়েছে, তাহলে এটা তো লেখা যাবে না। এরপরে এই যে এখানে যে বন্ডটা তৈরি হলো এইটাই হচ্ছে পেপটাইড বন্ড। তাহলে পেপটাইড বন্ড কোথায় তৈরি, কিভাবে তৈরি হলো দেখো, পেপটাইড বন্ড বা পেপটাইড বন্ধনী নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার
তারপরে অংশটা আমরা লিখি। দেখো এখানেও দেখো এবার এই জলটা অপসারিত হলো, তার মানে এই কার্বক্সিল এর সঙ্গে সির সঙ্গে এখানে পরবর্তী অ্যামাইনো অ্যাসিডের এই অংশটা এখানে যুক্ত হলো, এখানে একটি বন্ড গঠিত হলো। এই বন্ডটার নামই এটাও হচ্ছে পেপটাইড বন্ড, পেপটাইড বন্ধনী বা বন্ড তৈরি হলো। নিশ্চয়ই বুঝতে পেরেছ। তারপরে দেখো তাহলে কি বুঝতে পেরেছ? ভালো করে লক্ষ্য করো। পেপটাইড, এখানে আমরা তিনটি অ্যামাইনো অ্যাসিড নিয়েছি। অ্যামাইনো অ্যাসিডের সংকেত কি? H2N C এবং তার এক পাশে থাকে হাইড্রোজেন পরমাণু, একদিকে থাকে পার্শ্বীয় শৃঙ্খল আর অ্যামাইনোমূলক। তাহলে অ্যামাইনোমূলক কার্বক্সিমূলক দুপাশে থাকছে, এটাও অ্যামাইনোমূলক কার্বক্সিমূলক, এক্ষেত্রেও অ্যামাইনোমূলক কার্বক্সিমূলক থাকবে। এবং কাদের মধ্যে বন্ডটা তৈরি হয়? একটি অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলকের OH এর সঙ্গে পরবর্তী অ্যামাইনো অ্যাসিডের হাইড্রোজেনের মধ্যে বিক্রিয়া ঘটে একটা বন্ড তৈরি হয়। এই যে বন্ডটা তৈরি হয়েছে আর জল অপসারিত হয়, এই বন্ডটাকে বলা হয় পেপটাইড বন্ড। তাহলে এখানে আমরা কটা পেপটাইড বন্ড দেখতে পেলাম? একটা, দুটো। তাহলে এই অ্যামাইনো অ্যাসিড এইটাকে বলা হয় ডাই অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ যদি দুটো হয় তাহলে ডাই হবে, তিনটে হলে ট্রাই হবে, আর বেশি হয়ে গেলে তাকে বলে পলিপেপটাইড। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডগুলি পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে পলিপেপটাইড গঠন করে, আর পলিপেপটাইড শৃঙ্খলগুলো আবার যুক্ত হয়ে অ্যামাইনো অ্যাসিড গঠন করে। তাহলে এখান থেকে একটা সংজ্ঞা আমরা পেতে পারি যে অ্যামাইনো অ্যাসিডগুলি পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে পলিপেপটাইড শৃঙ্খল গঠন করে, আবার পলিপেপটাইড শৃঙ্খলগুলি মিলিত হয়ে প্রোটিন গঠন করে। নিশ্চয়ই এখান থেকে বুঝতে পেরেছ আমরা এই কিভাবে প্রোটিন গঠিত হলো। নিশ্চয়ই প্রোটিন গঠনের কিভাবে গঠিত হয় সেটা আমরা দেখালাম। এবার আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে প্রোটিনের রাসায়নিক গঠন। একটু এটা না বুঝতে পারলে ওটা বুঝতে পারবে না, সেই জন্য এটা একটু সময় নিয়ে দেখে নেবে। যে এখানে তিনটি অ্যামাইনো অ্যাসিড আমি লিখেছি, প্রয়োজনে তুমি এখানে H লিখে তুমি এখানে H লিখতে পারতে, এখানে CH3 লিখতে পারতে, CH2OH লিখতে পারতে। অর্থাৎ তোমার ইচ্ছা মতো তুমি বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের পরিবর্তন করতে পারো। এটা হচ্ছে R গ্রুপ, যেটা পার্শ্বীয় গ্রুপ পরিবর্তনশীল হয়। একবার আমি এটা মুছে দিচ্ছি। আমরা এবার যেটা দেখাবো সেটা হচ্ছে প্রোটিনের রাসায়নিক গঠন। প্রোটিনের রাসায়নিক গঠন সম্বন্ধে আমরা দেখব। লক্ষ্য করো, প্রোটিনের রাসায়নিক গঠন আমরা প্রোটিনের গঠন। আচ্ছা, প্রোটিনের যে গঠন, এই গঠন কয় প্রকার দেখো। প্রোটিনের গঠন হচ্ছে 4 প্রকার। প্রথম হচ্ছে প্রাথমিক গঠন, প্রাথমিক বা প্রাইমারি গঠন, প্রাথমিক বা প্রাইমারি গঠন। দ্বিতীয় হচ্ছে সেকেন্ডারি বা গৌণ গঠন। এবং তৃতীয় হচ্ছে টারসিয়ারি গঠন। এই টারসিয়ারি গঠনকে বলা হয় ত্রিমাত্রিক গঠন। ত্রিমাত্রিক গঠন বলা হয়। এবং কোয়াটারনারি গঠন, কোয়াটারনারি গঠনকে বলে চতুর্মাত্রিক গঠন। অর্থাৎ প্রোটিনের আমরা 4 প্রকার গঠন দেখতে পাই। এই সেকেন্ডারি গঠন আবার 2 প্রকার। একটা হচ্ছে
আলফা হেলিক্স, একটা হচ্ছে আলফা হেলিক্স, আর একটা হচ্ছে বিটা প্লিটেড সিট, প্লিটেড সিট। আমরা আজকে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রাথমিক গঠন বা প্রাইমারি গঠন। প্রোটিনের প্রাইমারি গঠনটা কেমন, কিভাবে প্রোটিনের প্রাইমারি গঠন তৈরি হয় সেটা সম্বন্ধে আমরা এবার লিখব। 1 নম্বর হচ্ছে প্রোটিনের প্রাইমারি গঠন। প্রোটিনের প্রাইমারি গঠন। আমরা আজকে প্রোটিনের প্রাইমারি গঠন সম্বন্ধে জানব। কি করে প্রাইমারি গঠন তৈরি হচ্ছে সেটা আমরা লিখি। অনেকগুলি অ্যামাইনো অ্যাসিডের, অনেকগুলি দেখো অ্যামাইনো, অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড, অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হবে। পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে রৈখিক সজ্জায় অবস্থান করলে, রৈখিক সজ্জায় অবস্থান করে প্রোটিনের প্রাইমারি গঠন তৈরি করে। প্রাইমারি গঠন তৈরি করে। তাহলে অনেকগুলো, যেটা আমরা আগে ছবি এঁকে দেখালাম, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, ধরো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এর সঙ্গে আরেকটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়েছে, এর সঙ্গে আরেকটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়েছে, এর সঙ্গে আরেকটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়েছে, এর সঙ্গে আরেকটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়েছে। এইভাবে অনেক অনেক অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়। এই পেপটাইড বন্ধনী এগুলো সব পেপটাইড বন্ধনী দিয়ে যুক্ত হয়ে একাধিক অ্যামাইনো অ্যাসিড একটা সরল রৈখিক অবস্থান করলে, শৃঙ্খল তৈরি করলে সেটি হচ্ছে প্রোটিনের প্রাইমারি গঠন। এটাকে তুমি আগে যে গঠনটা আমি তোমাকে দেখিয়েছি, ধরো তুমি যদি এটা দেখাতে চাও, ধরো H2, এটাকে তুমি দেখাতে চাও, দেখাতে পারো। ধরো এখানে H দিলাম, এটা হচ্ছে গ্লাইসিন। তারপরে এর সঙ্গে তুমি এরকম লিখতে পারো, এই একটা, এটার সঙ্গে আমি পরে আরেকটা, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে গ্লাইসিন, এবং আমি এই গ্লাইসিনের সঙ্গে আরেকটা অ্যামাইনো অ্যাসিড নিচ্ছি। ধরো আরেকটা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে CH2, এই CH3 তোমরা জানো এটা অ্যালানিন, এটা হচ্ছে গ্লাইসিন, এটা হচ্ছে অ্যালানিন, এবং তারপরে আমি আরেকটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে নিচ্ছি, 3টে অ্যামাইনো অ্যাসিড নিচ্ছি। এই যে 3টে অ্যামাইনো অ্যাসিড নিলাম, এই একটা চেন তৈরি হলো। দেখো এটা হচ্ছে গ্লাইসিন, তারপর হচ্ছে অ্যালানিন, এবং তারপরে হচ্ছে সেরিন। 3টি অ্যামাইনো অ্যাসিডকে আমি যুক্ত করেছি। এই তাহলে এই যে একটা শৃঙ্খল তৈরি হলো, তুমি এই গঠনটা দেখাতে পারো। তাহলে এটি কিন্তু একটি প্রোটিনের প্রাইমারি গঠন। কেমন? আমরা প্রোটিনের প্রাইমারি গঠন আমরা দেখলাম। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রোটিনের সেকেন্ডারি গঠন। এটা মুছে দিচ্ছি। এবার আমরা প্রোটিনের সেকেন্ডারি গঠন সম্বন্ধে আলোচনা করব। প্রোটিনের সেকেন্ডারি গঠনের মধ্যে কিন্তু দুটো ভাগ আছে। তাহলে আমরা 2 নম্বর হচ্ছে প্রোটিনের সেকেন্ডারি গঠন বা গৌণ গঠন যেটা নিয়ে আলোচনা করব। কিভাবে গৌণ গঠনটা গঠিত হয় আমরা তো একটু আগে দেখলাম। প্রোটিনের যে প্রাইমারি গঠন, অর্থাৎ
প্রোটিনের যে প্রাথমিক যে গঠনটা তৈরি হয়েছে, প্রোটিনের প্রাথমিক সংখ্যাটা একটু মনে রাখতে হবে। গঠনের অ্যামাইনো অ্যাসিড, সরল যে অ্যামাইনো অ্যাসিড, সরল অ্যামাইনো এই অ্যাসিডগুলি, সরল অ্যামাইনো অ্যাসিডগুলি পাশাপাশি অবস্থান করে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হবে। হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়ে প্রোটিনের গৌণ গঠন তৈরি করে। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম যে পলিপেপটাইড শৃঙ্খলটা তৈরি হয়েছিল, সেই পলিপেপটাইড শৃঙ্খলের মধ্যে অলরেডি কিন্তু পেপটাইড বন্ধন আছে। এবার পেপটাইড বন্ধন ছাড়াও আরও একটা বন্ধন তৈরি হলো, যে বন্ধনটাকে বলবো আমরা হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধন কিভাবে তৈরি হচ্ছে আমরা এটা দেখব, কারণ এটা দুই প্রকার। তাহলে প্রোটিনের সেকেন্ডারি গঠন কয় প্রকার? দুই প্রকার বা দুইভাবে হতে পারে। তাহলে দুইভাবে একটা ভাগ নিশ্চয়ই আমরা যেটা বলবো সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আলফা হেলিক্স। এটা কিভাবে গঠিত হয় আলফা হেলিক্সটা আমরা দেখব। তার জন্য আমি এই পাশটা ছবি এটা মুছে দিই, কারণ আমার এটা লাগবে, জায়গাটা বড় হলে খুব ভালো হবে, সেই জন্য আমি এটা মুছে দিচ্ছি। আলফা হেলিক্সের ছবি আমরা আঁকবো, দেখো। তারপরে কিভাবে গঠিত হয়েছে সেটা আমরা দেখব। দেখো, আলফা হেলিক্স এই একটি শৃঙ্খল, এটা মুছে দিই, তাহলে আমার একটু সুবিধা হচ্ছে, জায়গাটা পাচ্ছি। একটু বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা গঠনটা এঁকে ফেলেছি। এবার আমরা দেখি এই যে একটি এখানে কিন্তু আলফা হেলিক্সে কিভাবে গঠিত হবে। এক নম্বর হচ্ছে এই যে আলফা হেলিক্সের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো। এক নম্বর হচ্ছে একটি মাত্র পলিপেপটাইড শৃঙ্খল থাকবে। একটি মাত্র পলিপেপটাইড শৃঙ্খল থাকবে, মানে একটি মাত্র পলিপেপটাইড শৃঙ্খল নিয়ে এটা গঠিত হবে। দু নম্বর খুব ইম্পর্টেন্ট কি, যে এক নম্বর এই যে পলিপেপটাইড শৃঙ্খলের পলিপেপটাইড শৃঙ্খলের মনে রাখতে হবে এক নং অ্যামাইনো অ্যাসিডের কেমন অ্যামাইনো মূলক, এই অ্যামাইনো মূলকের সঙ্গে এক নং অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো মূলকের সঙ্গে 4 নং অ্যামাইনো অ্যাসিডের 4 নং অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল
এই কার্বক্সিল এই মূলকের মধ্যে হাইড্রোজেন বন্ড গঠিত হবে, হাইড্রোজেন বন্ড গঠিত হয়। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 1 নং এবং 4 নং। তাহলে 1 নং অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে 4 নং অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা হাইড্রোজেন বন্ড গঠিত হবে। 3 নম্বর হচ্ছে এর আকৃতি কেমন হবে। আকৃতি কিন্তু হেলিক্যাল হবে, কেমন? আর এর রোটেশনটা কেমন হবে? রোটেশন কেমন ভাবে এটা ঘুরবে দেখো, রোটেশনটা হবে ডান পাক হবে। অর্থাৎ ডান পাক মানে হচ্ছে এটা ক্লকওয়াইজ ঘুরবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে এটা ঘুরবে থাকবে, ঘড়ির কাঁটার দিক অনুযায়ী। তাহলে আমরা অনেকগুলো জিনিস জানলাম। আলফা হেলিক্সে একটি মাত্র পলিপেপটাইড শৃঙ্খল থাকবে, এই যে একটি মাত্র পলিপেপটাইড শৃঙ্খল। 2 নম্বর দেখো পলিপেপটাইড শৃঙ্খলে 1 নং অ্যামাইনো অ্যাসিড। এবার এই ক্ষেত্রে আমি একটু দেখিয়ে দিই, এক্ষেত্রে যে বন্ডটা গঠিত হবে কিভাবে, NCC। এই এনটা হচ্ছে হাইড্রোজেন, আর এটা হচ্ছে এদিকে হচ্ছে আর, এদিকে হচ্ছে H, এদিকে হচ্ছে আর, আর এখানে হচ্ছে কার্বক্সিল মূলক, আর ঠিক নিচের দিকে এখান থেকে আবার NCC। এবার দেখো এই এক্ষেত্রে NCC, এক্ষেত্রে এনে থাকছে হাইড্রোজেন। অর্থাৎ এই বন্ডটা গঠিত হচ্ছে কার মধ্যে? বন্ডটা গঠিত হচ্ছে এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে। মনে রাখবে এই বন্ডটা কার মধ্যে গঠিত হচ্ছে? দেখো হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে গঠিত হচ্ছে। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে গঠিত হচ্ছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো NCC। তাহলে প্রথম এনটা এনে একটা অ্যামাইনো মূলকে H, তারপরে দেখো একটি কেন্দ্রীয় কার্বন যার এক পাশে হাইড্রোজেন এক পাশে আর থাকে। এটা লিখে নেওয়ার মানে হচ্ছে আমরা এখানে যখন এটা সেট করব তখন NCC ঠিক এই পজিশন, এইটাই হচ্ছে বন্ধন। এবার দেখো N আমরা এখানে লিখছি, দেখো N লিখলাম। যদি আমি এখানে N লিখি তাহলে এখানে আমি কি এই যে N লিখব, এনে কি লিখবো দেখো হাইড্রোজেন, তারপরে দেখো কি লিখবো C, এই যে C লিখছি। C এক পাশে হাইড্রোজেন এক পাশে কার্বক্সিল পরিবর্তনশীল আর আছে, আমি সেটা লিখছি না। তারপরে কি লিখবো দেখো কার্বন, এই যে এটা লিখছি কার্বন লিখছি কেন্দ্রীয়, এখানে দেখো কি আছে অক্সিজেন আছে, কেমন? এটা লেখা হয়ে গেল। এবার দেখো তারপরে কি লিখবো, আবার N লিখবো, আবার N লিখবো। Nটা কিন্তু এই N এর এই দিকে কিন্তু হাইড্রোজেনটা হবে। এবার N এর পরে কি লিখবো, C লিখবো, তারপরে দেখো এখানে C লিখবো, এখানে C লিখে এখানে দেখো কার্বন লিখে এখানে কি আছে অক্সিজেন আছে, এই অক্সিজেনটা এই পাশে লিখবো। এবার আবার ঠিক একইভাবে কি লিখবো, কার্বন লিখবো। কার্বনে কি আছে দেখো, কার্বনে নিশ্চয়ই বুঝতে পারছো এই N লিখবো, N লিখবো এবং N এ কি হবে হাইড্রোজেন এখানে যুক্ত আছে N, তারপরে C লিখবো, C তে কিছু হবে না। তারপরে দেখো এখানে যেমন যেমন আছে তেমন তেমন আমরা সেট করব, কেমন? আমরা এটাকে সেট করে যাব। তাহলে দেখো এটা হচ্ছে 1 নম্বর কার্বন, 1 নম্বর অ্যামাইনো অ্যাসিড, 2 নম্বর অ্যামাইনো অ্যাসিড, 3 নম্বর অ্যামাইনো অ্যাসিড। এবার আমরা 4 নম্বর অ্যামাইনো অ্যাসিড লিখছি। তাহলে এটা একটু বুঝতে অসুবিধা হবে, এটা হাইড্রোজেন হবে। এবার হচ্ছে এটা। এবার দেখো এবার কি হবে, এবার হচ্ছে এখানে N হবে, N এ দেখো এখানে অক্সিজেন দিয়ে এখানে হাইড্রোজেন থাকবে, এইভাবে দেখো। তাহলে দেখো NCC দেখে নাও মিলিয়ে, N হাইড্রোজেন যুক্ত আছে, C এখানে দেখো হাইড্রোজেন আর আর আছে, আমি লিখিনি সেটা, C এটা লিখেছি। তারপরে আবার N, এই যে N লিখেছি, তারপরে আবার C, এই যে Cটা,
তারপরে আবার কার্বন লিখেছি, তারপরে আবার নাইট্রোজেন N, অ্যামাইনো মূলকের N, এর সঙ্গে H যুক্ত আছে, তারপরে এই কার্বন লিখেছি, তারপরে দেখো এটা লিখেছি, তারপরে ঠিক একইভাবে N, আবার ঠিক একইভাবে N, তারপরে C, তারপরে C, তারপরে N, তারপরে C, তারপরে C, তারপরে N, এইভাবে কিন্তু এগিয়ে যাব। এবার 1 নং কার্বন পরমাণু, 1 নং অ্যামাইনো অ্যাসিডের H, দেখে নাও 1 নং অ্যামাইনো অ্যাসিডের H এর সঙ্গে 4 নং অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলকের O, 1 নং অ্যামাইনো অ্যাসিডের H এবং 4 নং অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলকের ওর মধ্যে কিন্তু একটি বন্ড গঠিত হলো। এই বন্ডটির নামই হচ্ছে হাইড্রোজেন বন্ড। তোমরা এই ছবিটা আঁকতে তোমাদের একটু অসুবিধা হবে, কিন্তু আমি এই যে গঠনটা আমি তোমাকে দেখিয়ে দিয়েছি, NCC, এই সিকোয়েন্সটা অনুযায়ী লিখবে NCC, আবার NCC, 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 NCC। N হলে কি হবে, এখানে তুমি যদি ধরো এখানে কি হবে, N হলে হাইড্রোজেন, মানে এটা অ্যামাইনো মূলক হবে। এখানে এটি নিশ্চয়ই একদিকে R আছে, একদিকে এই H যুক্ত আছে, এটা কিছু লিখতে হবে না। এইখানে কি থাকবে, এখানে নিশ্চয়ই একটি এই অক্সিজেন যুক্ত থাকবে। ঠিক একইভাবে এখানে আবার যেটা 1 হবে, তার সঙ্গে এর সঙ্গে 4 এর সঙ্গে আর একটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে বন্ড গঠিত হবে। অর্থাৎ হাইড্রোজেন বন্ড হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের H এর সঙ্গে কার্বক্সিল মূলকের O, H এবং O, এদের মধ্যে একটা বন্ড গঠিত হলো। এই যে অক্সিজেনের মধ্যে, এর মধ্যে একটা বন্ড গঠিত হলো, হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটা বন্ড গঠিত হলো, এটাই হচ্ছে হাইড্রোজেন বন্ড। তাহলে নিশ্চয়ই এটা আলফা হেলিক্স কিভাবে গঠিত হলো নিশ্চয়ই বুঝতে পেরেছি। এবার আমরা বিটা প্লিটেড সিট সম্বন্ধে জানব। বিটা প্লিটেড সিট, দেখো আমরা প্রোটিনের যেটা শিখছি সেটা হচ্ছে প্রোটিনের বিভিন্ন ধরনের গঠন। এবার আমরা বিটা প্লিটেড সিট সম্বন্ধে জানব। কিভাবে বিটা প্লিটেড সিট গঠিত হয় সেটা আমরা এবার দেখব। বিটা প্লিটেড সিট, আমরা একটা ছবি আঁকবো, তারপরে আমরা লিখব কিভাবে গঠিত হয়। দেখো এক, দুই, তিন, চার। এবার দেখো ঠিক একইভাবে আমরা এখানে লিখব CCN, 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 CCN। এখানে আমরা N দিয়ে শুরু করব, CCN, 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 ও একটা ভুল হয়ে গেছে, CCN হবে এখানে, CCN, এটা হবে CCN, এখানে হবে C। অর্থাৎ এই সিকোয়েন্সটা মনে রাখবে, CCN, C, এখানে হচ্ছে N, CCN, CC, এখানে হবে N। এবার আমাদের মনে রাখতে হবে, দেখো এখানে এই দুটি পলিপেপটাইড, ওখানে কিন্তু একটি পলিপেপটাইড শৃঙ্খল ছিল, এখানে কিন্তু দুটি পলিপেপটাইড শৃঙ্খল হবে। লাইটটা দিয়ে দিই, অন্ধকারে যাচ্ছে। আচ্ছা দেখো এখানে দুটি পলিপেপটাইড, ওখানে কিন্তু আলফা হেলিক্সে একটি পলিপেপটাইড শৃঙ্খল নিয়েছি, এখানে কিন্তু দুটি পলিপেপটাইড শৃঙ্খল হবে এবং দুটি পলিপেপটাইড শৃঙ্খল জিগজ্যাগ ভাবে অবস্থান করবে। তাহলে 1 নম্বর হচ্ছে
দুটি পলিপেপটাইড শৃঙ্খল থাকবে। বিটা পলিপেপটাইড শৃঙ্খলে কত থাকবে? দুটি পলিপেপটাইড শৃঙ্খল। প্রথম শর্ত হচ্ছে দুটি পলিপেপটাইড শৃঙ্খল থাকবে। এবার 2 নম্বর কি, শৃঙ্খলগুলি জিগজ্যাগ ভাবে অবস্থান করবে। শৃঙ্খলগুলি কেমন ভাবে অবস্থান করবে? জিগজ্যাগ, জিগজ্যাগ ভাবে, জিগজ্যাগ বা ওপরে নিচে, ওপরে নিচে অবস্থান করবে, অবস্থান করবে। আর একটা কি, আর 3 নম্বর হচ্ছে হাইড্রোজেন বন্ড গঠিত হবে। তাহলে 3টে কথা তোমাদের মনে রাখতে হবে। 1, দুটি পলিপেপটাইড শৃঙ্খল থাকবে, শৃঙ্খলগুলি জিগজ্যাগ ভাবে অবস্থান করবে এবং হাইড্রোজেন বন্ড গঠিত হবে। এবার আমরা দেখে নিই কিভাবে গঠিত হয়। দেখো কার্বন, এই যে এই কার্বক্সিল মূলকের এখানে ও থাকবে, এখানে হাইড্রোজেন থাকবে। এবার দেখো এদের মধ্যে একটি বন্ড গঠিত আছে, ও এবং অক্সিজেন। ঠিক এখানেও দেখো আমরা কি দেখছি, এখানেও দেখছি কার্বন, এই অ্যামাইনো মূলকের এইচ থাকবে, এখানে কিন্তু অক্সিজেন থাকবে এবং এদের মধ্যে একটি বন্ড গঠিত হয়েছে। এবার দেখো আর কোথায় কোথায় গঠিত হয়েছে, এখানেও, এখানেও একটি বন্ড গঠিত হবে, এখানেও একটি বন্ড গঠিত হয়েছে, এখানেও কিন্তু একটি বন্ড গঠিত হবে। কেমন? বন্ড গঠিত হয়েছে। এবার আমরা দেখে এবার বাদ বাকি অংশগুলো দেখব। এবার দেখো এখানে কিন্তু এই যে যেখানে কার্বন, কার্বন দেখো এখানে বাইরে আছে, অর্থাৎ এখানে এটা ডবল বন্ড দিয়ে অক্সিজেন যুক্ত হবে। এখানে হাইড্রোজেন অ্যামাইনো মূলকের, এখানে ডবল বন্ড দিয়ে অক্সিজেন, এখানে হাইড্রোজেন, এখানে ডবল, এখানে কি হবে দেখো, এখানে যেগুলো ভেতরে আছে এখানে একটি আর এইচ যুক্ত হবে, এখানে এটি হচ্ছে পরিবর্তনশীল আর গ্রুপ পার্শ্বীয় শৃঙ্খল, আর হাইড্রোজেন একটি পরমাণু থাকে। কেমন? এইগুলো কিন্তু বাইরে আছে। এবার এইখানে দেখো এখানেও কিন্তু আর এবং এইচ যুক্ত থাকবে, এখানেও আর এবং এইচ যুক্ত থাকবে। কেমন? এখানেও বাইরে আছে এটি আর এবং এইচ যুক্ত থাকবে। অর্থাৎ এই যে শৃঙ্খলটি তোমাকে আমি দেখালাম, এটি একটি বিটা প্লিটেড শীট, অর্থাৎ দুটি শৃঙ্খল পাশাপাশি অবস্থান করবে, জিগজ্যাগ ভাবে, পাশাপাশি নয়, জিগজ্যাগ ভাবে উপরে নিচে অবস্থান করবে এবং তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। হাইড্রোজেন বন্ধন নিশ্চয়ই দেখেছো, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন, অর্থাৎ অ্যামাইনো মূলকের এইচ এর সঙ্গে কার্বক্সিল মূলকের ও অক্সিজেন, এদের মধ্যে একটি হাইড্রোজেন, একটি বন্ধন যে গঠিত হয় তাকে বলে হাইড্রোজেন বন্ধন। আমরা প্রোটিনের বিটা প্লিটেড শীট সম্বন্ধে, গঠন সম্বন্ধে আমরা জানলাম। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রোটিনের ত্রিমাত্রিক গঠন। প্রোটিনের ত্রিমাত্রিক গঠন সম্বন্ধে জানবো। দেখো প্রোটিনের ত্রিমাত্রিক গঠন, আমরা টারসিয়ারি গঠন, 3 নম্বর হচ্ছে প্রোটিনের টারসিয়ারি গঠন সম্বন্ধে জানবো। টারসিয়ারি, প্রোটিনের টারসিয়ারি গঠন। প্রোটিনের টারসিয়ারি গঠন কাকে বলে? দেখো প্রোটিনের টারসিয়ারি গঠন বলতে প্রোটিনের টারসিয়ারি গঠন বলতে তার এই ত্রিমাত্রিক গঠন, মানে থ্রি ডাইমেনশন স্ট্রাকচার, ত্রিমাত্রিক গঠন কে বোঝায়? কেমন? ত্রিমাত্রিক গঠনকে বোঝায়। অর্থাৎ সেকেন্ডারি যে গঠনটা তৈরি হয়েছিল, সেকেন্ডারি প্রোটিনের সেকেন্ডারি গঠন আরো ভাঁজপ্রাপ্ত হবে, আরো ভাঁজ
প্রাপ্ত হয়ে আরো ভাঁজ প্রাপ্ত হয়ে ত্রিমাত্রিক গঠন তৈরি করে। ত্রিমাত্রিক গঠন তৈরি করে। ত্রিমাত্রিক গঠন তৈরি করে। কেমন? এবং একটি প্রোটিনকে কার্যকরী অবস্থায় আসতে গেলে একটি প্রোটিনকে কার্যকরী অবস্থায় আসতে গেলে তার ত্রিমাত্রিক গঠন মানে টারসিয়ারি স্ট্রাকচার, টারসিয়ারি গঠন প্রাপ্ত হতে হবে। কেমন? তবেই, এবং সেটি যদি সরু ও লম্বা হয় তখন সেটা ফাইব্রাস প্রোটিন হয়ে যাবে। ফাইব্রাস প্রোটিন। কেমন? ফাইব্রাস প্রোটিন হবে। কম্প্যাক্ট যদি হয় তাহলে কিন্তু সেটা হবে কি, কম্প্যাক্ট হলে গ্লোবিউলার প্রোটিন হবে। গ্লোবিউলার প্রোটিন হবে। কেমন? এবার এই টারসিয়ারি গঠন আরো স্থির অবস্থায় থাকতে পারে। আরো যদি এর গঠনটা যদি স্থির অবস্থা প্রাপ্ত হওয়ার জন্য এর ভেতরে কতগুলো বন্ড গঠিত হবে। এই বন্ডগুলো থাকে, এই বন্ডগুলোর নাম হচ্ছে পেপটাইড বন্ড। 2 নম্বর হচ্ছে এর মধ্যে থাকবে আয়নিক বন্ড। 3 নম্বর হচ্ছে হাইড্রোজেন বন্ড। 4 নম্বর হচ্ছে এর মধ্যে থাকে হাইড্রোফোবিক বন্ড। ফোবিক মানে ভীতি, হাইড্রোফোবিক মানে জল ভীতি। ফোবিক বন্ড, হাইড্রোফোবিক বন্ড। তাহলে পেপটাইড বন্ড, আয়নিক বন্ড, হাইড্রোজেন বন্ড, হাইড্রোফোবিক বন্ড, কেমন, ইত্যাদি বন্ডগুলো থাকে। এই বন্ডগুলো এদের যে গঠনটা আরো মজবুত করে এবং স্থির অবস্থায় আনতে সাহায্য করে। আমরা প্রোটিনের টারসিয়ারি গঠন সম্বন্ধে জানলাম। অর্থাৎ এই টারসিয়ারি গঠন কিভাবে গঠিত হলো দেখলাম আমরা, যে সেকেন্ডারি যে গঠনটা সেটা আরো ভাঁজপ্রাপ্ত হলো এবং ত্রিমাত্রিক গঠন তৈরি করলো। কেমন? এবং ত্রিমাত্রিক গঠন তৈরি করতে গেলে যে বন্ডগুলো এর মধ্যে তৈরি হয়, এই বন্ডগুলো হচ্ছে পেপটাইড বন্ড, আয়নিক বন্ড, হাইড্রোজেন বন্ড, হাইড্রোফোবিক বন্ড। কেমন? ভেন্ডারওয়াল আর একটা হচ্ছে ভেন্ডারওয়াল এই বন্ড। কেমন? এরকম 5টি বন্ড এর মধ্যে কার্যকর হয়। এই বন্ডগুলো থাকার জন্য এটা কিন্তু আরো সুস্থিত অবস্থায় থাকতে পারে। তাহলে প্রোটিনের টারসিয়ারি গঠনটা আমি একটা ছবি এঁকে দেখালে আমরা এই ভিডিওটা কমপ্লিট করতে পারবো। দেখো, খুব সোজা একটা ছবিটা, এই একটা গঠন, এটা হচ্ছে প্রোটিনের টারসিয়ারি গঠন। এই যে প্রোটিনের টারসিয়ারি গঠনের একটা ছবি আমি তোমাদের দেখালাম। তাহলে প্রোটিনের টারসিয়ারি গঠন আমরা জানলাম, যার মধ্যে অনেকগুলি বল কার্যকর হয় এবং এই গঠনটা তৈরি হয়। আজকের ভিডিও আমি এই পর্যন্ত রাখলাম এবং পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের নতুন ভিডিও নিয়ে আসব এবং তোমরা সাবস্ক্রাইব করবে এবং কোনো কিছু জানতে হলে আমাকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। কেমন? আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকলো।